সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা এবং পুরো 1.5 ঘন্টা জুড়ে আছি আমি নাদিয়া হক। আমার সাথে দুজন চমৎকার বন্ধু আছেন স্টুডিওতে এবং আজকের টপিকটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট এবং টপিকটা শুনলে সবাই খুব খুশি হয়ে যাবেন, কারণ অনেক কিছু আসলে আমরা জানতে পারবো নিজেদের নিয়ে, নিজেদের যত্ন করা নিয়ে। আমাদের আজকের টপিকটা হলো নারীর সৌন্দর্য চর্চা। আমরা সবাই আসলে নিজেদের সৌন্দর্য নিয়ে একটু কিন্তু কনসিয়াস থাকি। আমি বলছি না যে একগাদা মেকআপ করে যাবেন কোথাও, এটা না। আপনার স্কিনের যত্ন নেওয়া, আপনার একেবারে শরীরের যত্ন নেওয়া, এটাও কিন্তু সৌন্দর্য চর্চার মধ্যে পড়ে। কিন্তু আমার কাছে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, একজন মানুষের ভেতরকার সৌন্দর্য। আপনার মন মানসিকতা যদি সুন্দর হয় তাহলে এমনিতেই আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে। সো আজকে এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে কোথায় আসতে হবে? জুমে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে কোন দুজন বন্ধু আছেন। আমাদের সাথে আছেন সেলিনা মাহমুদ রোজা, মেকআপ আর্টিস্ট ও ফ্যাশন ডিজাইনার। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো, খুবই ভালো। এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বাহ, চমৎকার। এবং তার পাশেই আছেন আবৃতা খানম, মেহেদি আর্টিস্ট ও ওয়েডিং প্ল্যানার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। কেমন লাগছে আপনি এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আশা করি অনেক আড্ডা দিব, অনেক কথা হবে, অনেক গল্প হবে ইনশাআল্লাহ। অবশ্যই হতেই হবে, কারণ আজকের টপিকটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আমরা নারীরা যেভাবেই হোক নিজেকে একটু সুন্দর রাখতে চাই, তাই না? মানে হতে পারে খুব সিম্পল কোথাও যাচ্ছি, পরিপাটি হয়ে যেতে চাই, তাই না? ওটাও তো সৌন্দর্য চর্চার মধ্যেই অ্যাকচুয়ালি পড়ে। সো আমরা এই টপিক নিয়ে আড্ডা তো অবশ্যই দিব। আগে আপুর কাছে আসি। আপু হচ্ছেন মেকআপ আর্টিস্ট ও ফ্যাশন ডিজাইনার। বা চমৎকার, একের ভেতরে দুই। নাকি আরো অনেক কিছু করেন? আছে, পাশাপাশি আরো কিছু করি, তবে আমার ফার্স্ট প্রফেশনটা হচ্ছে আসলে মেকআপ আর্টিস্ট থেকে স্টার্ট। তারপরে হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিং করেছি। বেসিক্যালি হয়েছে আমার ছোটবেলা থেকে হচ্ছে আমি নাচ খুব পছন্দ করতাম। আচ্ছা। তো আমি বাফাতে নাচ শিখেছি। তো আমি নতুন করিতে ছোটবেলায় পার্টিসিপেট করতাম। তো সেখানে আসলে আমাকে কিছু না কিছু মেকআপ করতে হতো। আর আমার ছোটবেলায় মাধুরীকে খুব পছন্দ ছিল সবার। সো ওনার নাচ দেখে বা ওনাকে দেখে সুন্দর এই যে গোছানো ব্যাপারটা, এই জিনিসটা আমার ভিতরে কাজ করতো। তারপরে আস্তে আস্তে যখন মনে হলো যে না, নিজেকে করতে হবে। আমরা যারা আসলে লাইভ পারফরমেন্স করি বা স্টেজ পারফরমেন্স করতাম তখনকার ছোটবেলায়, তো তখন তো আসলে আর্টিস্ট ছিল না, নিজেদের গার্ডিয়ানরাই করে দিত, নিজেদেরকেই করতে হতো। সেখান থেকে আসলে আমার মনে হলো যে আমি কিছু করবো। আমি ফার্স্ট আমার ফ্যামিলি আমার আপুকে সাজিয়ে ক্লাস 5-এ যখন আমি পড়ি তার বিয়েতে সাজিয়েছিল। তাই? হ্যাঁ, তখন আমি ক্লাস 5-এ পড়ি। বাহ, চমৎকার। এবং সেখান থেকে আমি খুব অ্যাপ্রিসিয়েশন পাই। তারপর আমার মনে হলো যে এটা নিয়ে আসলে কিছু করা যায়। কিন্তু অনেক লেটে এসেছি, পরে প্রফেশনালি অনেক লেটে এসেছি, কিন্তু হচ্ছে তখন থেকে আসলে মনে হতো না আমি একটা কিছু করব, এটার উপর একটা কিছু করব। বাহ, চমৎকার। আপনি কি কোনো মানে সালুনটা কোথায়? হ্যাঁ, আমার মেকআপ স্টুডিও নিকেতনে। নিকেতনে? জি। বাহ, চমৎকার। কখনো যাওয়া যাবে, তাই না? ইনশাআল্লাহ। আর চট করে গিয়ে, হ্যাঁ আপু একটু বিয়েতে যাচ্ছি, একটু আমাকে মেকআপ করে দাও। অবশ্যই অবশ্যই। আমি বেসিক্যালি ওয়েডিং মেকআপটাই করি, ব্রাইডাল মেকআপ অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার পার্টি মেকআপ অ্যান্ড হচ্ছে টিভিসি আর অন্য কাজগুলোও করি। আমি অনেক কাজ অলরেডি করেছি। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি আমার ব্রাইডালটাই ফোকাস করা হয়। বাহ, এবং হচ্ছে ব্রাইডাল ড্রেস, এই টাইপের ব্যাপারটাই আসলে ফোকাস করা হয়। ও, তার মানে আপনি মানে ডিজাইনার হিসেবে কাজ করছেন হচ্ছে ব্রাইডাল ড্রেস নিয়ে? পার্টি ড্রেস, ব্রাইডাল ড্রেস, এসব নিয়ে। আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। আর অন্যান্য কিছুর সাথে কি জড়িত আছেন? এমনিতে পাশাপাশি হচ্ছে আমার একটু ডায়মন্ড বিজনেসের সাথে জড়িত আছি, প্লাস রেস্টুরেন্ট বিজনেসের সাথে আছি আর কি। ডায়মন্ড তো ডায়মন্ডের মতো কাজ না তো? অবশ্যই না, আশা করি। হ্যাঁ, এটা অনেক ভাইরাল এখন একটা টপিক, যেহেতু জাস্ট কিডিং। মানে ডায়মন্ডের মতো কাজ অ্যাকচুয়ালি আমাদেরটা একটু বলতে পারি, কারণ আমি ওনার একজন ক্লায়েন্ট ডায়মন্ডের, আমি পড়ে আছি। সো এটা একটু ভরসা পাওয়া যায় আর কি। হলমার্ক করা, ডোন্ট ওয়ারি। এটা মানে রিসেল ভ্যালু হচ্ছে ইন্টারন্যাশনাল রিসেল ভ্যালু। বাহ, চমৎকার। তাহলে এখান থেকে কেনা যায় যদি? আপনি আলহামদুলিল্লাহ আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। আর আপনি পৃথিবীর যেই দেশে যেই হচ্ছে এটা সেল করতে চান, রিসেল ভ্যালু আছে।
চমৎকার চমৎকার। আপনার কাছে আসি, মেহেদি আর্টিস্ট। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখা যেত নিজে মেহেদি দিচ্ছি, তারপরে ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন দেখা যেত কাজিনরা আসতো, সবার হাতে, ছোট ছোট যারা বয়সে ছোট তাদের হাতে মেহেদি লাগিয়ে দিতাম। সো ওটা একটা শখ যে হ্যাঁ আমি মেহেদি লাগাচ্ছি, আমার ভালো লাগছে যে আমি মেহেদি লাগিয়ে দিচ্ছি অন্যদেরকে। সো এই শখ থেকেই কি প্রফেশনে আসা? শখ থেকেও আসা, আর মানে আরো ইচ্ছা ছিল নিজের আসলে যে ছোটবেলা থেকে কিছু একটা করব, কারণ ছোটবেলা থেকে টুকটাক আমি একটু মানে অনেক কিছুর সাথে জড়িত ছিলাম, স্পোর্টস লাইন বলুন বা কালচারাল সাইডগুলোতে খুব ইনভলভ ছিলাম। গান টান করতেন নাকি? গান টান খুব একটা করতাম না, নাচ করতাম। না, গানের কথা যদি বলতো করতো তাহলে আমি গান গাওয়াতাম আর কি। না ওটা করলে এখন মানুষ দর্শকরা পালিয়ে যেতে পারে। আমিও পালিয়ে যেতে পারি। হ্যাঁ, যেতে পারে, কারণ এমনিতেই ঠান্ডা লেগে আছে, ওয়েদার খুবই খারাপ আমাদের, এর জন্য তো এমনিই ঠান্ডা লেগে আছে, সো পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে থাক গান বাদ। হ্যাঁ আসলে আর আমার শুরুটা হচ্ছে বেসিক্যালি যেটা আপনি বললেন আপু, মানে ছোটবেলা থেকে শখ। আমরা সব কাজিনরা আমরা একসাথে বড় হয়েছি, একই সাথে থাকতাম, একই বিল্ডিং এ, একই বাসায়। আরে বাবা। সো হ্যাঁ, আমরাও যৌথ ফ্যামিলিতে ছিলাম, এখন জয়েন্ট ফ্যামিলি। এখন আস্তে আস্তে সবাই বড় হয়ে গেছে, সবার বিয়ে শাদী হয়েছে, ফ্যামিলি এক্সটেন্ড হচ্ছে, সো সবাই এখন আলাদা। ওটা হতেই হয়, এখন আসলে কাজের তাড়নাতেই হতে হয়। সো আমার শুরুটাও এভাবেই ছিল। সবার মানে আমি একটা মিডিয়াম ক্যাটাগরির ছিলাম, যে ওকে আমি এন্ডিং সিবলিংসের দিকে। সো দেখা যায় সবার শেষের সিরিয়ালটা আমার আসতো, তখন সবাই টায়ার্ড হয়ে যেত কাজিনরা, তখন আর কেউ মেহেদি দিতে চাইতো না, খুব একটা কিছু একটা এঁকে দিত, তুই ছোট মানুষ তুই বুঝবি না। বাট মেহেদি ফ্যাসিনেশনটা আমার খুব ছোটবেলা থেকে ছিল, আমার খুব পছন্দ ছিল একটু সুন্দর ডিফারেন্ট টাইপের ডিজাইন হবে। এখন যে ডিজাইনগুলো কাজ হয়, তো আমি আমার প্রফেশনের শুরু থেকে এই টাইপের ডিজাইনগুলো নিয়ে কাজ করতাম, মানে আমি খুব এক্সপেরিমেন্ট করতাম। ইন্ট্রিকেট ডিজাইন বলেন, বোল্ড ডিজাইন, ইন্ডিয়ান ডিজাইন, ট্র্যাডিশনাল ডিজাইন। এখন যেরকম অনেক মান্ডালা, হ্যাঁ মান্ডালা, এখন যেরকম মান্ডালা, আগে আমরা তখন জিনিসটা বলতো আলপনা ডিজাইন। আলপনা ডিজাইন আমরা বাসায় কারো বিয়ে শাদী হলে তখন আমরা আলপনা করতাম বাসায়, ওটা আসলে মান্ডালা। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমরা এখন জানি মডিফাইড নাম, এটা মান্ডালা, বাট আমরা কিন্তু ছোটবেলা থেকে পিন্টারেস্টের বদলে, এক্স্যাক্টলি, এখন তো পিন্টারেস্টের যুগে সবাই পিন্টারেস্ট ফোকাসড অনেক, তো তখন খুব এখন দেখি যাচ্ছে এই কাজগুলো আসলে আমরা আগে করতাম, তখন তো আসলে এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না, বা এত ইয়াও ছিল না, এরকম লাইমলাইটের অপশনও ছিল না, তারা কেউ যেভাবে এত দেখতো না, যাদেরকে কাজ করে দিতাম তারাই দেখতো যে ওকে ফাইন, এই জিনিসটা এইভাবেও হয়, এই অপশনটাও থাকে, এই অপশনটাও থাকে। তো মেহেদির ক্ষেত্রেও তখন আগে যেরকম ছিল চিরচারিত একটা ডিজাইন ছিল, যে আলপনার একটা কলকা ডিজাইন থাকতো, বেসিক ওই ডিজাইনটা আসলে আমার মনে হয় যে শুধু মেহেদি না, বাসা থেকে শুরু করে কিছুতে, মানে শাড়ির ডিজাইন থেকে শুরু করে, বাসার সিঁড়ির ডিজাইন থেকে শুরু করে, কুলার ডিজাইন থেকে শুরু করে, একটা বিয়েতে হতেই হবে। এটা এখনো পুরনো হয়নি। হ্যাঁ, এটা এখনো হয়নি আপু, এন্ড এটা এখনো আছে। তখন এরকম একটা জিনিস, আরেকটা ব্যাপার ছিল যে কপালে যখন আলপনা করবে সেখানেও কলকা থাকতো। এক্স্যাক্টলি, ওখানেও আছে। সো মানে কিছু বেসিক জিনিস থাকে ডিজাইনগুলো, যেগুলো কিন্তু সারা জীবন থেকে যায়, একদম, এগুলো আসলে চেঞ্জ হয় না কখনো চেঞ্জ হয় না। সো আমার শুরুটাও এইভাবেই, অ্যান্ড তারপরে স্কুল কলেজ থেকে আমার বিজনেসটা আসলে স্কুল থেকেই শুরু। আমি ক্লাস 10 থেকে অফিসিয়ালি আমার বিজনেস স্টার্ট করেছি। আপনার স্টুডিও কোথায়? আমার হচ্ছে অফিস হচ্ছে আগারগাঁওতে। ওকে, জি, আমার 2টা অফিস, একটা আগারগাঁও আর এখন রামপুরায়। আচ্ছা আচ্ছা, মানে গোডাউন একটা অফিস আর কি বেস করে করা, কারণ যেহেতু আমার ওয়েডিং এর জিনিস থেকে তো আসা, তাই না? আমার আবার ওয়েডিং প্ল্যানার হিসেবে, হ্যাঁ শুরুটা আসলে মেহেদি দিয়ে, তারপরে আস্তে আস্তে হলুদের গহনা বানানো, হ্যান্ডমেড জুয়েলারি, পার্ল জুয়েলারি, অনেক কিছু করতাম টুকটাক, করতে 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 আস্তে আস্তে ডালা ডেকোরেশন ইনক্লুড করলাম। তারপরে যেহেতু ওই ক্রিয়েটিভিটি ছিল ছোটবেলা থেকে, ডেকোরের আইডিয়া ছিল, তারপরে ওই যে বললাম ফ্যামিলিতে সব আমরা বোন, আমার ফ্যামিলির সবার হচ্ছে বোন, অ্যান্ড সবার একটা শেষের দিকের সিবলিংস হচ্ছে আমি, তো সবার বিয়েতে দেখা গেছে, সবার বিয়েতে কাজ করে 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 আরো অনেক কিছু শেখা হয়ে গেছে, আরো অনেক কিছু শিখে ফেলেছি। অ্যান্ড আমার বাবা স্পেশালি আমার ফ্যামিলির সব বিয়ে শাদী সব দায়িত্ব সবসময় আমার বাবা পালন করতো। তো দেখা যেত আমার বাবার সাথে সব জায়গায়, মানে আমিই যেতাম, আমি একটু টমবয় টাইপের ছিলাম একটা ছোটবেলায়, তো তখন হচ্ছে আব্বুর সাথে সব জায়গায় যেতাম, আব্বু কোথায় যাচ্ছে, ক্যাটারিং এর এখানে যাচ্ছে, এভাবে কথা বলতে হয়, ভেন্যুতে এভাবে কথা বলতে হয়। তো এগুলো আস্তে আস্তে ছোটবেলা থেকে দেখতে 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 ওটা নিজের ভিতরে ইনবিল্ড করে ফেলেছি, যে না আমি এইটা নিয়েই একটা কাজ করবো, এটাতে আমার ফ্যাসিনেশন বেশি, এটাতে আমার আইডিয়া বেশি। আচ্ছা,
এখনো আপনার আছে। এই কোম্পানিটার নাম কি? মানে ইনোভেটিভ টাচ। ইনোভেটিভ টাচ। আমি ভেবেছিলাম ব্যান্ড বাজা বারাত বলবে। না এই যে ব্যান্ড বাজা Just বাড়াতে kidding. পরে আসলে এগুলো অনেক বেশি ফেমাস হয়েছে। ভালো লাগে, হ্যাঁ। আসলে ভালো লাগে। এবং কোনো নারী এই কাজটার সাথে জড়িত এটা ভাবতেই কিন্তু খুব ভালো লাগে। মানে আমরা বেশিরভাগ দেখি কি যে পুরুষ মানুষ হচ্ছে এখানে এইসব দৌড়াদৌড়ির ছোট্ট ব্যাপারটা করে কথা তো বেশি। বলবো আপু। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে একজন ইন্সপিরেশন আছে, আমি জানি না আপু কখনো দেখবে নাকি, আপুর সাথে আমার কখনো কথাও হয়নি, মানে শি ইভেন নো যে আমি এক্সিস্ট করি নাকি, আমি জানিও না, সে জানেও নাকি। বাট আমি যে টাইমে স্কুলে থাকতে যখন আমি কাজ করতাম তখন আমি খুব একটু রিসার্চ করি, তখন আমার জানা মতো বাংলাদেশে একজনই ছিল, সেটা হচ্ছে নুসরাত আপু, ওয়েডিং ডেকর বাই নুসরাত। সে একজন ফিমেল ওয়েডিং প্ল্যানার ছিল যে কিনা তখন থেকে মার্কেটটাকে ধরে রেখেছে। স্টিল নাও আই থিঙ্ক এখনো আপু আছে, এখন যদি একটু রিসার্চ কম করা হয় ওগুলো নিয়ে, কারণ নিজেই এখন ব্যস্ত, নিজে কাজ করছি এই প্রফেশনে। বাট আমার তখন থেকে খুব ভালো লাগতো যে একটা ফিমেল আপু মানে একজন নারী, সে খুব সুন্দর করে এই সম্পূর্ণ, এটা অনেক একটা বড় একটা সেক্টর, বিয়ের সেক্টরটা কিন্তু অনেক বড় একটা সেক্টর, অনেক বড় একটা মার্কেট। চমৎকার। আমরা আরো আড্ডা দিব, একটা বিরতির সময় হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা টপিকে চলে যাব। আজকে আমাদের টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, সব নারীদের জন্য, কারণ আজকের টপিকটা হলো নারীর সৌন্দর্য চর্চা। সৌন্দর্য চর্চায় আমি যেটা শুরুতেই বলেছিলাম, শুধুমাত্র আসলে বাহ্যিক বিষয় না, ভেতরের বিষয়টাও খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একজন ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি খুব যেমন অন্যদের কোনো কষ্টে আপনারও কষ্ট লাগে, আপনি যদি বুঝেন অন্যের কষ্টটা, তাহলে আমার মনে হয় আপনার সৌন্দর্য এমনিতেই চেহারায় চলে আসবে। সো আজকের এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু, আপনার কাছে আসি। আমরা তো অবশ্যই আমরা এই সৌন্দর্য চর্চা নিয়ে অনেক কিছু আসলে বলার আছে, দেখা যাবে 1.5 ঘন্টা আসলে এমনি চলে যাবে। এমনি চলে যাবে। হ্যাঁ ঠিক এরকম করে উড়ে চলে যায়, তাই না? সো আমি আগে একদম বেসিক ব্যাপারে চলে আসি। আমাদের দেখা যায়, এটা আমার অভ্যাস যে আমি বাসায় গিয়ে পুরো মেকআপ ভালো করে তুলে তারপরে আমি হয়তো আগে টোনার দিতাম, কিন্তু আমার ভালো লাগে বরফ দিয়ে মুখ ঘষে, মানে যখন আমি ক্লিন করছি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, তারপরে গিয়ে আমি বরফ ঘষছি। হ্যাঁ, বরফ ঘষার পরে আমি একটা নাইট ক্রিম ইউজ করছি বা সিরাম ইউজ করছি, তারপর নাইট ক্রিম ইউজ করছি। এটা আমার রেগুলার রুটিন এবং এটা আমার অভ্যাস হয়ে গেছে। এবং যখন আমি বের হচ্ছি দিনের বেলা, তখন অবশ্যই আমি সানস্ক্রিন ইউজ করছি। হ্যাঁ, সো এখন দেখা যায় ইদানিং অনেক বেশি আমি দেখছি যে স্পেশালি টিনেজারদের যে প্রবলেমটা, মানে সানস্ক্রিন হয়তো ঠিকভাবে ইউজ করছে না এবং রাতে মেকআপটা বা যাই হোক মুখটা ক্লিন ঠিকভাবে করছে না, কিন্তু একগাদা মেকআপ করছে। এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, একগাদা মেকআপ করছে, পানিটাও ঠিকঠাকভাবে খাচ্ছে না। হ্যাঁ, এবং ভেজিটেবলস খাচ্ছে না, মানে সব সময় দেখা যাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে। সো আমি একটু আপনার কাছ থেকে বেসিকটা আগে শুনতে চাই, কি করা উচিত, একজন নারীর কত বছর বয়স থেকে আসলে যত্নটা নেওয়া উচিত? অ্যাকচুয়ালি একজন নারীর বেসিক্যালি যত্ন তো আসলে একটা বাচ্চা থেকেই শুরু হয়, যত্নটা সেটা প্যারেন্ট নেয় আমাদের। বাট একজন নারী হিসাবে সে যখন আসবে, নারী হিসাবে আসার আগে তো টিনেজার সে আসে, ওই সময়টা আসলে একটা মানুষের প্রপার ঘুম হওয়াটা এবং হচ্ছে পানি মানে প্রপার খাওয়াটা এবং হচ্ছে গিয়ে তার এনভায়রনমেন্টে ওই টেনশন জিনিসটা না থাকা। আমাদের এখন ভার্চুয়াল লাইফ, আমাদের এখন বাচ্চারা হয়ে গেছে সব বার্গার বাচ্চা, একদম। আর সবার হাতে হ্যাঁ, এরা সব হচ্ছে বার্গার কিডস। এদের লাইফে হচ্ছে ওই যে আমরা যে ন্যাচারাল ব্যাপারটা পেয়েছি, যেমন আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, যদি হচ্ছে বিকেলের নাস্তার কথা বলতো তাহলে আমাদের মাথায় সবার আগে আসতো যে বাসায় কি বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা, বাসায় কি বানাচ্ছে। এবং হ্যাঁ, একবার যদি হয় যে হ্যাঁ বাসায় খেতে হবে, কিন্তু কোচিং থেকে এসেও কিন্তু বাসায় খেতে হবে। আমাদের একটা টাইম ছিল যে আমরা এই আপনার বিকেলের আজানের পরে সন্ধ্যার আজানের আগে যত খেলাধুলা করবো, বাসায় ঢুকতে হবে, ঢুকে হাত মুখ ধুয়ে খাও, খেয়ে টেবিলে বসো। তো ওই সময়টা যে আমাদের সোয়েটিং হতো বা আমরা একটা ফ্রেশ মাইন্ডে থাকতাম,
যে হ্যাঁ আমরা ওই টাইমটাতে বের হয়ে এসে তারপরে পড়াশোনার তো একটা স্ট্রেস সবারই থাকে। তো স্কিন কেয়ার ক্ষেত্রে হবে যে এখন অনেক টাইপের প্রোডাক্ট আসছে, বাট প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে আমাদের সবার স্কিন কিন্তু এক না। এক্স্যাক্টলি, আপনার স্কিন একরকম, আমার একরকম, ওর একরকম। এখন এত মার্কেটিং স্কিন কেয়ার প্রোডাক্টে যে আপনি কোনটা রেখে কোনটা দিবেন। আর সবচেয়ে এখন বেশি ফেমাস হয়ে গেছে স্কিন ব্রাইটনিং, যেটা খুবই হার্মফুল টিনেজারদের জন্য তো ডেফিনেটলি। আর আমাদের এই যে যারা আছে বা আমাদের পরের এই যে যারা আছে তারা শুধু চিন্তা করে যে না আমরা ফর্সা হব। ফর্সা মানে যে আসলে সুন্দর না, এটা আসলে কেউ বুঝে না। ট্রাস্ট মি, আমি কয়েকজনকে মানে আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আমি কাদের, মানে স্কিনটাকে এমন সাদা করেছে মনে হচ্ছে ইয়ে আছে না ওই যে পানের সাথে খায় চুনা, হ্যাঁ চুনের মতো সাদা। সো এইটা কি আসলে মানে ক্ষতি করছে নাকি করছে না আমি না বুঝতে পারছি না। ওরা কেন একেবারে ক্ষতি করছে? এটা আপনার ফিউচার ক্যান্সার, এখন কিন্তু ক্যান্সার অনেক বেশি হচ্ছে, ক্যান্সার অনেক বেশি হচ্ছে, বিশেষ করে মেয়েদের বিভিন্ন টাইপের ক্যান্সার হচ্ছে, এক টাইপের ক্যান্সার হচ্ছে না। কারো স্কিন ক্যান্সার হচ্ছে, কারো লাং ক্যান্সার হচ্ছে, কারো আরও মেলি ক্যান্সার হচ্ছে। কি কারণে? আমরা আসলে প্রপার যেমন আমাদের দেশে একটা হয় না হায়ার এডুকেটেড হতে হবে, এই স্কিন কেয়ারের ব্যাপারে না আসলে হায়ার এডুকেটেড হতে হবে। আপনার এডুকেশন কিন্তু অনেক টাইপের আছে। সো আমরা চিন্তা করি যে না আচ্ছা এখন এই সময়টা এখন যেইভাবে যাচ্ছে যে এই সময়টায় আমি যে কোনো একটা কিছু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে গেলাম, আমি ফেমাস, আমাকে একটা অ্যাওয়ার্ড ধরাই দিল কেউ, এরপর আমি যা খুশি তাই করব। এটা হয়ে গেছে একটা যুগ। আর স্কিন কেয়ারের ক্ষেত্রে অবশ্যই আমি তো এমনিতেই আমি নিজে মেকআপ আর্টিস্ট, বাট আমাকে সব জায়গায় দেখবেন খুবই সিম্পল। আমাকে এটা নিয়ে অনেকভাবে কথাও শুনতে হয়। আমি বাইরে থেকে আসার পরে আমি ফেস ক্লিন করব ডেফিনেটলি, আমি খুবই ফ্রেগরেন্স ফ্রি ফেস ওয়াশ ইউজ করি, ঠিক আছে? তো আমি ওইটা ইউজ করব, করার পর আমার ফ্রিজে সবসময় থাকবে সেটা হচ্ছে ডাবের পানি এবং হচ্ছে গিয়ে আপনার কিউকাম্বার আমি ব্লেন্ড করে নেই, আইস কিউব করে রাখি। আর ডাবের পানিটা আমি আইস কিউব করে রাখি। তো ওইটা আমি ইউজ করি, স্যুট করে না, যেমন আমার রোজ ওয়াটার অ্যালার্জি। আমি ওইটা ইউজ করি, এক এক দিন এক একটা যে কোনো সময় ইউজ করি। তারপরে হচ্ছে আমি খুব মিনিমাম জিনিস ইউজ করি স্কিনের জন্য। আমরা একটা হয় এসেনশিয়াল অয়েল বা হচ্ছে একটা ময়শ্চারাইজার, কারণ আমার স্কিনটা অনেক সেনসিটিভ। হ্যাঁ খুব দরকার, মনে হয় ডুবে যায় আমার স্কিন খুবই সেনসিটিভ। ময়শ্চারাইজারটা আমি ইউজ করি। তো ময়শ্চারাইজারটা ইউজ করার পরে দেন ওকে। আর একটা জিনিস হচ্ছে প্রচুর পানি খেতে হবে, ঘুমটা প্রপার টাইম। ও জানে যে খাবারের টাইমটা এবং খাবার কি খাচ্ছে ওইটা জাঙ্ক ফুড খাওয়া যাবে না। আমি বাইরে খাই না তো মানে কি বলবো, ধরেন আমি আড্ডা দিতে গেছি কোথাও, সেটা আমাদের খাওয়া হয়ে যায়, আসলে খাওয়া হয়, কিন্তু এটা রেগুলার না হওয়াটা বেটার। ওরা জানে আমি বাইরে একেবারে খাই না। বাহ। আমি বাসায় খাই, যাই খাই বাসায় খাই। আর হচ্ছে কি আমি কফিও খুব কম খাই। আমি চা খাই যেটা গ্রিন টি বা হচ্ছে ব্ল্যাক টি, মিল্ক টি আমি একেবারেই খাই না। আর ওরা জানে যে আমি ঘুমাই যখন, আমি 11টা থেকে ঘুম। বাহ। আমি ফজরের নামাজ আমি 3:30 বা 4:45 উঠি, এটা একদম রেগুলার। আমার অনেক সময় হয় আমার 11টা কি একটাই বাসায় যাচ্ছি না, আমাদের প্রফেশনাল ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, সেক্ষেত্রে আমাকে করতে হয়। কিন্তু আমি আমার প্রফেশনটাকে আমি এভাবে গুছিয়ে নিয়েছি। আমিও কিন্তু আগে একটু এলোমেলো চলেছি, বাট আমি গুছিয়ে নিয়েছি যে না আমাকে এখন আসলে এভাবে করলে হবে না। একটা এইজের পরে আসলেই এভাবে করলে হয় না, কিন্তু শুরু থেকে করতে পারলে ভালো। এক্স্যাক্টলি। একটু আবৃতাপুর কাছেও যায়, আপনি আপনার স্কিন কেয়ারটা সম্পর্কে একটু বলেন তাহলে বুঝতে। আমার কাছে স্কিন কেয়ারের সবার আগে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমার হাইড্রেশনটা দরকার। আমার স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে। আমার স্কিন যদি ভিতর থেকে হাইড্রেট না থাকে, আমি যতই প্রোডাক্ট ইউজ করি না কেন বা যতই মেকআপ ইউজ করি না কেন, থাকবে না, তো খেয়ে ফেলে থাকবেও না। প্লাস এটা আপনার স্কিনে মানে এটা ক্যান্সার তো হয়ই এগুলো এইভাবে। বাট মেইন যে ফ্যাক্টরটা যেটা হচ্ছে আমাদের মেকআপ ঠিকমতো উঠাতে হবে। মেকআপের আগে যে মেকআপ করার যে প্রেপটা, এখনকার জেনারেশনের মানে যে এখন টিকটক ইনস্টাগ্রামের যুগে সবাই হচ্ছে মেকআপ আর্টিস্ট, সবাই হচ্ছে এই যে আগে যেরকম আমরা দেখতাম একটা টাইমে মানুষ পচাতো আটা ময়দা সুজি মেখেছে, এখন কিন্তু অ্যাকচুয়ালি ওই ট্রেন্ডটা চলে আসছে। মানে বাচ্চারা, আমি বাচ্চাই বলছি, টিনেজ, কারণ এরা আটা ময়দা সুজির মতোই মেকআপ করছে। এখন প্রসেসিং ফেসবুকে, মানে ফেসবুকের কল্যাণে আমরা তো এই যে মার্কেট প্লেস, হ্যাঁ অনেক অনলাইন শপিং করছে অনেকে,
এমন এমন প্রোডাক্ট বলছে যে গ্যারান্টি দিচ্ছে যে সাইড এফেক্ট হবে না। জি হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ ঠিকই নিচ্ছে কিনছে। এবং প্রথম দিকে হয়তো বুঝতে পারছে না। জি জি সাইড এফেক্টের তো একটা সময় আছে, তাই না? জি জি ধীরে ধীরে হ্যাঁ আসবে। হ্যাঁ, এটা- এই সময়টা তো আর তারে ধরতে পারতেছে না, হ্যাঁ তাকে ক্যান্সার কোনোভাবে। কিন্তু আপু ওই যে 3rd স্টেজ 4th স্টেজে ধরা পড়ে, ফার্স্ট স্টেজে কিন্তু খুব রেয়ার ধরা পড়ে। একদম একদম। সো যে কোনো আপনার হেলথ ইস্যু বা যেটা আপনার ড্যামেজ করছে এটা কিন্তু আপনাকে একদিনে ড্যামেজ করবে না, এটা আস্তে 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 আপনাকে একটা তখন সার্টেন কিন্তু টাইম বুঝবেও না ইয়ার যে কি আফটার কারণে। ইয়ার এটা আপনাকে ড্যামেজ করবে। ওই যে বলে না যে আমি আজকে খাইনি দেখে মাথা ঘুরাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, আমি রেগুলার এরকম করছি বিধায় আমি আজকে খাইনি বিধায় মাথা ঘুরাচ্ছে। রেগুলার ঠিকভাবে ঘুমাচ্ছি না বলেই ঘুমাচ্ছি আজকে না। এরকম লাগছে। লাগছে হ্যাঁ এটাই। যেমন আপুকে আমি পার্সোনালি চিনি, আপু আর আমি কোলাবোরেশনে অনেক কাজ করেছি, সেই সুবাদে আমি লাকি যে আমি আপুকে চিনি, আমি পার্সোনালি আপুকে জানতে পেরেছি, আপুর সাথে অনেক কাজ করার সুযোগ হয়েছে। তো আপু যেটা বললো যে একটা টাইম আছে ঘুমাতে হবে, আমরা যেই টাইমটাতে আমরা বাসায় আছি, আমরা ফ্রি আছি, আমাদের কাজের প্রেশারটা নেই। যেমন আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আপু, আমাদের রাত 2টা 3টা বলেন, ভোর 5টা 6টা বলেন, আমাদের কোনো টাইমিং নেই। না আসলেই একটা ওয়েডিং কিন্তু শেষ করে আসতে আসতে অনেক Exactly, র্যাপ হ্যাঁ। আপ করে আমার আস্তে আস্তে আমার কারিগর ছাড়তে হবে, আমার সব ডিজাইন বলতে মানে খুলতে হবে, payment করতে হবে। পেমেন্ট ক্লিয়ার করতে হবে সবাইকে। তাছাড়াও ধরেন আমি মেহেদির ইভেন্ট থেকে ফিরছি, এখন তো মেহেদি নাইটস, এখন তো এটা ট্রেন্ড হয়ে গেছে। আগে যখন আমরা কাজ করতাম তখন তো আমরা যে কোনো টাইমে ক্লায়েন্টকে বলতাম আপু আমি এই টাইমে আসতেছি, আপনি রেডি না, থাকেন। এখন মেহেদি এখন তো nights কিন্তু নাইটস হবে, হ্যাঁ। নাইটস হতেই হবে, এন্ড এটা অবশ্যই। ওভারনাইট কাজ করতে হয় আমাদের। দেখা গেছে এবারে আমি নাচ গান হবে, এদিকে হ্যাঁ। মেহেদি। এখন আমি এই বিকালে মেহেদি নিয়ে যাচ্ছি, একটা বিশাল বড় আমি program কিন্তু হয়ে যায়। বিকালে যাচ্ছি হ্যাঁ। ক্লায়েন্টের বাসায়, কিন্তু আমি কিন্তু পরের দিন ভোরবেলা ফিরছি বাসায়, আমি কিন্তু ঘুম নাই আমার। হ্যাঁ। সো আমি কিন্তু আমার কিন্তু এটা এখন একদিন এফেক্ট করবে না, এটা কিন্তু আমার আস্তে আস্তে এফেক্ট করবে, যদি কিনা আমি এখন আরো এটার উপরে যদি আমি আরো ড্যাম কেয়ার হয়ে যায় যে আচ্ছা ঠিক ইটস ওকে ফাইন, আমি এখন ঘুমাই, আমার ঘুম দরকার, আমার স্কিন কেয়ার দরকার নাই, সেটা কিন্তু আমার আরো ড্যামেজ করবে তখন। একদম। এখন যখন আমরা বাসায় থাকছি, যেই টাইমটা আমরা ফ্রি থাকছি, সেই টাইমটা যদি আমরা প্রপারলি টাইম মতো খাওয়া দাওয়াটা করি, টাইম মতো ঘুমাই, যে আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ রাখি, যে আমার যেটা বলি সৌন্দর্য চর্চা বলতে যে বাইরের আউট লেয়ারটা কিন্তু না, আমাদের কিন্তু ইনার বিউটিটাকে, আমার সোলটাকেও বিউটিফুল হতে হবে, একদম, নাহলে একদম। কিন্তু আমি যতই ফেসে মেকআপ করি বা আমি যত কিছুই প্রোডাক্ট ইউজ করি, আমি কিন্তু তখন আমাকে ভালো লাগবে না, কারণ আমার হ্যাঁ। ভিতর থেকে গ্লোটা আসবে না, আমার ভিতর থেকে শান্তিটা আসবে না অবশ্যই। তখন। আপনি যদি এখন কারোর সাথে রুড হয়ে কথা বলেন, আপনার ম্যানার্স এটিকেট নিয়ে কোনো আইডিয়া যদি না থাকে, হ্যাঁ। আপনি যদি কারোর সাথে মানে ধরেন অফিসেও বলছি, হ্যাঁ। কোন একটা কলিগের সাথে আপনি খুব গর্জে উঠে কথা বললেন, আপনি এমনই, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ওই যে বাইরের সৌন্দর্যটা আস্তে সৌন্দর্যটা আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমি এরকম দেখেছি বলে বলছি, এরকম অনেকজনকে দেখেছি যে শুরুতে অনেক কিউট, অনেক সুন্দর, হ্যাঁ, আস্তে আস্তে তার ভেতরের কারণে ভেতরের যে হ্যাঁ টক্সিসিটিটা বের হয়ে যায় একদম, তখন। একদম। কারণ আপনি কিন্তু ফ্ল্যাশ করে। কতক্ষণ আপনি একটা মেকআপ দিয়ে বাই করে কতক্ষণ আপনার পার্সোনালিটিটাকে আপনি কভার করতে পারবেন, একটা না একটা সার্টেন টাইমে এটা তো রিলিজ তো হবে, এইটাও কিন্তু এটা হবে। সৌন্দর্য চর্চার মধ্যেই অবশ্যই, পড়ে, তাই না? অবশ্যই। মানে আমি আসলে সকল নারীদেরকে বলতে চাই, সৌন্দর্য চর্চা শুধুমাত্র আপনার স্কিন ঠিক রাখবেন, আপনার স্কিনে অনেক মেকআপ করবেন তা না, আপনার ভেতরটাও সুন্দর হতে হবে। তো আমাদের জুমে আমার বন্ধুরা জয়েন করে ফেলেছেন, সোনিয়া আপু, নাজিয়া আপু, মিষ্টি আপু, বা ভালো লাগছে আজকে সবার আমি রুটিন শুনবো যে কে কিভাবে নিজের যত্ন নেন। একটা ব্রেকের পরে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আজকের আড্ডা তো অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি সবার কাছ থেকে তাদের সৌন্দর্য চর্চা নিয়ে গল্প শুনবো। সো আপনারা যারা আমাদেরকে জয়েন করতে চান তাড়াতাড়ি জয়েন হয়ে যান। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি একটু জুমে চলে যাই। নাজিয়া আপু, গুড মর্নিং। গুড মর্নিং নাদিয়া। আজকে কি ঘুমটা মনে হয় যাচ্ছে না চোখ থেকে? হ্যাঁ, আমার ঘুমটা যাচ্ছে না আজকে, কারণ আজকে বৃষ্টি, কালকে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর। আমার খুব ভালো লাগছিল সন্ধ্যা থেকে। আর সন্ধ্যা থেকেই আমি খুব আমার তো শুধু বসে বসে ঘুমেই এনজয় করছিলাম। পাচ্ছে, মানে আমাকে ডক্টর মেডিসিন দিয়েছে, মাসল রিল্যাক্সের মেডিসিন দিয়েছে। ও, তুমি কি ব্যথা পেয়েছো মাসল রিল্যাক্সে? হ্যাঁ, আমার একটু টান পড়েছিল হ্যাঁ, এখান থেকে পুরো। হ্যাঁ, বুঝতে পেরেছি। তা আমার হ্যাঁ, হ্যাঁ। শুধু ঘুম লাগছে যখন ও তখন। এই ফিলিংসটা অনেক মজার, কিন্তু এটা
কাজের ক্ষেত্রে খুব অসুবিধা তৈরি করে। বাসায় যদি মানে বসে থেকে একদম রিল্যাক্স করতে হবে তখন খুব ভালো লাগে যে একদম, কিন্তু ওটা সময় নাই, একদম সময় নাই, একদম তরতাজা হয়ে থাকতে হয়। এক্স্যাক্টলি। এই জন্য আমি না একটু ঘুম ঘুম ভাব নিয়ে এখানে বসলাম আজকে, যে একটু রিল্যাক্স মোডেই বসি, তরতাজা না হয়। আর বাই দ্য ওয়ে, তোমার শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। ঘুম ঘুম ভাব নিয়ে তাহলে বলেন আপনার আসলে ওই যে সৌন্দর্য চর্চা, ভেরি গুড টপিক। কিন্তু সৌন্দর্য চর্চা, স্কিন কেয়ার তো আপনারা সব বললেন, এগুলো তো জীবনযাপন, মানে এটা মানসিক সৌন্দর্য চর্চাটা আমার কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা বয়সে এই একটা বয়সে এসে না এই বাহ্যিক সৌন্দর্যটা একদমই আমার কাছে আগেও কখনোই ছিল না, একদমই মুখ্য না, এবং আমার কাছে প্রায়োরিটি কখনোই ছিল না। জানো, একজন মানুষকে, অনেক মেয়েদের দেখা যায় না যে হাজবেন্ড হিসেবে খুব গুড লুকিং হতে হবে, ফর্সা হতে হবে এরকম, কিন্তু আমার কিন্তু এই প্রায়োরিটি কখনো ছিল না। হ্যাঁ, আমার কাছে একজন মানুষের মন, একজন মানুষের মানসিকতা, দ্য ওয়ে ইউ টক টু ইউ, ইভেন ইউর সার্ভার, মানে তোমার খাবার যে দিচ্ছে তোমাকে রেস্টুরেন্টে, তার সাথে তুমি কি বিহেভ করছো, আমার কাছে ওগুলো খুব ইম্পর্টেন্ট। এবং একজন রিক্সা চালক, একজন ফেরিওয়ালা, তাদের সাথে ব্যবহার, এগুলো আমার ছোটবেলা থেকে খুব চোখে পড়তো। বাসায় যে আমাদের হেল্পিং হ্যান্ড যারা আমাদের সাথে বড় হয়েছে, ওদের সাথে আমাদের ব্যবহার যদি দেখাতে পারতাম তোমাকে কখনো, ওদের সাথে, মানে ওরা আমাদের ফ্যামিলি মেম্বার তো বটেই, এবং ওদেরকে স্পেশাল ভাবে আমি আরেকটু বেশি কেয়ার করা হতো, কারণ ওরা ওদের বাবা মা, ওদের পরিজন থেকে সরে এসে আমাদেরকে সাহায্য করে। এবং আরেকটা জিনিস, আমার বাবা খুব ছোটবেলায় আমাকে বলেছিলেন যে দেখো, হ্যাপেন টু বি, তোমার জন্ম কিন্তু আমার ঘরে, তোমার জন্ম কিন্তু ওখানেও হতে পারতো। সো ওই যে ছোটবেলায় আমার এই কথাটা কানের মধ্যে ঢুকে গেছে। আমার কাছে সৌন্দর্য না এগুলোই। আর একজন মানুষের অ্যাটিকেট, যে তুমি বললে না, অ্যাটিকেট কিন্তু যে শুধুমাত্র চা খাওয়া, প্লেটের ভিতরে সুন্দর করে খাওয়া, সেটা না। তুমি সুন্দর করে বসলাম, এটিকেট ওগুলো তো আছে, ওটা প্রফেশনাল অ্যাটিকেট। কিন্তু অ্যাটিকেট হচ্ছে যে তোমার ছোট ছোট কাজে, তোমার পরিবারের সাথেও, তোমার বাবা মা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাপ আলোচনা করছে, অনেক বাচ্চারা থাকে না, খুব তখন ট্যান্ট্রাম তৈরি করে, বড় ভাই বোন আছে, এই যে ছোট, তখন একটু যে বাবা মাকে একটু বলা, এই যে পরিবারের ভিতরে তাদের বাবা মাকে সময় দেওয়া, যে বাবা মামার ডিসকাশন চলছে, এই যে একটা ব্যাপার, এগুলো না পরে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো কিন্তু শিখে গেল, যে কেউ যখন গুরুত্বপূর্ণ কনভারসেশন করে, তোমার যদি ইনপুট থাকে, ইফ ইউ আর ইনভাইটেড টু ইট, দেন টক অ্যাবাউট ইট। তোমার মানে ইনজেকশনটা তখন দিবে কনভারসেশন, ছট করে যে খুব একটা কিছু বলে দেওয়া, না এটা ঠিক না, এই অনেক আছে। এগুলো একটা জীবন, একজন মানুষের সৌন্দর্যের একদম আসলেই সত্যি কথা। মানে আমি থ্যাংক ইউ নাজিয়া আপু, খুবই সুন্দর করে বলেছেন, তাই না আবৃতা আপু? মানে একজন মানুষের আসলে এই ব্যাপারগুলা খুব ইম্পর্টেন্ট, এবং যাপিত জীবনে এগুলা খুব দরকার। অবশ্যই, যেমন আপু যেরকম বলছিল যে মানে এখনকার মানে মেয়েদের প্রেফারেন্স থাকে খুব টল, খুব গুড লুকিং হ্যান্ডসাম হাজব্যান্ড হতে হবে। তার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা কি, আপনি যে মানুষটা আপনার লাইফ পার্টনার হবে, তার সাথে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারছেন নাকি, তার সাথে আপনার মনের মিলটা আছে নাকি। সে যদি আপনাকে বুঝতে না পারে, এন্ড অফ দ্য ডে তখন কিন্তু আপনি কখনোই ভালো থাকবেন না। ওই যে বেকারিতে অনেক সময় দেখবেন সুন্দর পেস্ট্রি, খুব সুন্দর সাজে, কিন্তু যখন আপনি খাবেন তখন ইট ফিলস লাইক এটা কি, এটা একটা ইট টাইপের ব্যাপার হচ্ছে। এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের প্যারেন্টরা কি খুঁজে দেখেন, যে হচ্ছে গিয়ে প্যারেন্টরা খুঁজে সিকিউরিটি। একটা মানুষের অ্যাবিলিটি কিন্তু সিকিউরিটি দিতে পারে না, সিকিউরিটি দেয় ওই মানুষটা, সিকিউরিটি দেয় ওনার কথাটা। আমাদের প্যারেন্টরা খুঁজে যে হচ্ছে ছেলে কিসে বিজনেস করে বা কোথায় হাই র্যাঙ্কের জব করতেছে, ঠিক আছে, এই জিনিসটা দেখে হচ্ছে ইঞ্জিনিয়ার কি না, মানে ওকে সিকিউর ওই মানুষটা যে আসলে দিন শেষে সিকিউর হতে পারি, ওই মানুষটা, ওই মেয়েটা যে আসলে দিন শেষে ওই মানুষটাকে পাচ্ছে না, টাকা পাচ্ছে, সে কি করছে, ওই দিন শেষে
কোনো এক বিউটি পার্লারে গিয়ে সময় কাটাচ্ছে, কোনো এক শপিং মলে গিয়ে সময় কাটাচ্ছে, ঘরে 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 এইটাই স্টোরি। ওইটাই। আর সেই ভদ্রলোক হয়তো বা ফ্লাই করতেছে বিজনেস। এটা তো আসলে লাইফ না। আমি 30 বছর বয়সে যে শখটা পূরণ করতে পারবো, 70 বয়সে হতে আমার ওষুধের নিড হবে, ওই মানুষটার নিড হবে না। এক্স্যাক্টলি। সো ওই জিনিসটা আসলে ওই যে আপু একটু আগে বললো না, প্যারেন্টসদের এটাও বোঝা উচিত যে এই জিনিসটা যে একজন মানুষের, একজন নারীর অনেক অনেক বেশি দরকার। সিকিউরিটি কিন্তু এমনিতেই মানে হয়ে যায়। আমরা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থেকে না আমাদের মেন্টাল সিকিউরিটিটা অনেক বেশি দরকার। একদম। কারণ আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আপনি নিজেও, এখন আমরা সবাই এডুকেটেড, যেমন আমি বিজনেস করছি, আপু বিজনেস করছে, আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি স্টেবল। এখানে যারা আপনি আছেন লাইনে, আপুরা আছেন, সবাই কিন্তু মোটামুটি সবার স্টেবিলিটি আছে। আজ হোক কাল হোক কেউ হয়তো একটু স্ট্রাগল করছি আমরা, বা কেউ উঠে গেছে আলহামদুলিল্লাহ। আর মানুষের লাইফ তো এরকম ব্যালেন্স, এক্স্যাক্টলি, ইমব্যালেন্স সব। যদি আপ এন্ড ডাউন না থাকে, যদি একটা ফ্লো থাকে, তখন তো লাইফের কোনো মজা থাকবে না আসলে। একদম সত্যি কথা। আমরা সোনিয়া আপুর কাছে চলে যাই। সোনিয়া আপু, শুভ সন্ধ্যা ডিয়ার। শুভ সন্ধ্যা। আপু বলো তো, তুমি কি রূপচর্চা করো কি করো না? আপনি আগে বলেন, আপনি কি করেন? এত সুন্দর হয়ে যাচ্ছেন দিন দিন। ভাই এমনি প্রেমে পড়ে আছি, আরো প্রেমে পড়ে যাচ্ছি। শেষ। আমি ওই যে বললাম তো, শুরুতেই বললাম, আমি দুইটা জিনিস খুব ভালো করে করি। একটা হচ্ছে বের হওয়ার সময় আমি সানস্ক্রিন দিব যদি দিনের বেলা বের হই, আর ময়শ্চারাইজার তো অবশ্যই মাস্ট নিডেড একটা জিনিস। রাতে বাসায় এসে আমি যাই থাকে, মেকআপ যদি নাও থাকে, আমি স্কিন কেয়ারটা প্রপারলি করি। মানে ক্লিনজিং, হ্যাঁ একদম ডিপ ক্লিন করা, টোনিং করা, ময়শ্চারাইজার, মানে সব কিছুই করি। বাস এটাই হচ্ছে আমার রুটিন, একদম অনেক বছর ধরে। তোমার মনটাও ভালো। আমার কাছে বাহ্যিক, আমি এমনি সুন্দর না, আমার বাহ্যিক সৌন্দর্য আমার কাছে তেমন ম্যাটার করে না। সুন্দর না, আমি ভিতরে যে সৌন্দর্য, আমি যে আমাদের নাজিয়ার সাথে পুরাটাই একমত। নাজিয়া যখন বলতেছিল, আমি তখন মনোযোগ দিয়ে শুনছিলাম, যে মনে হচ্ছিল আমার কথাগুলি, মনের কথাগুলি নাজিয়া আপুই বলে দিচ্ছে। একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য কোনো সৌন্দর্য হতে পারে না। একদম। সে রূপচর্চা করতে পারে, তার সৌন্দর্য, তার বয়সটাকে স্টেবল করার জন্য সে রূপচর্চা করতেই পারে, হ্যাঁ। কিন্তু মানুষের ভিতরে সৌন্দর্যটাকেও আরো বেশি সুন্দর করতে হবে তার মন মানসিকতা দিয়ে, যাতে করে মানুষ, মানে অনেক সুন্দর একটা মানুষ কিন্তু তার কথার ধরন ভালো না, তাহলে তো হলো না, ঠিক না? কথার ধরন, মানুষকে মানে মানুষের সাথে কথা বলার স্টাইল সুন্দর করতে হবে, মানুষের কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আমরা অনেক সময় বলি না, সৌন্দর্য আসলে, বাহ্যিক সৌন্দর্য আসলে আমার কাছে কোনো কিছুই না। আমার কাছে ভেতরের সৌন্দর্যটাই সবসময় আমি বেশি প্রায়োরিটি দিই। বাহ, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আড্ডা, আমি চেয়েছি আড্ডাটা এরকম গভীরেই চলে যাক, এবং গভীরে চলে গেছে। আরো অনেক আপুরা জয়েন করেছে। শানু কবির আপা, আপনি উল্টে আছেন, আপনি একটু সোজা হন কাইন্ডলি। তো আমি একটা বিরতি নিয়ে আবারও আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের টপিকটা এত ডিপে চলে গেছে, এবং এখান থেকে আরও কিছু অ্যাকচুয়ালি শেখার আছে। আপনারা যারা আমাদেরকে জয়েন হতে চান, জুমে চলে আসবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। প্রথমবার যদি জয়েন হতে চান, তাহলে হয়তো অনেকের, আমি সামনাসামনি অনেকের কাছ থেকে শুনেছি যে একটু আনইজি লাগে, লজ্জা লাগে। আসলে লজ্জা পাওয়ার কিছু নেই। একবার জয়েন হলে বুঝতে পারবেন, একদম আপনার ফ্যামিলি মেম্বারের মতো, আপনার ফ্রেন্ডের মতো সবাই। সো লজ্জা না পেয়ে তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা, আমি আবারও একটু জুমে চলে যাই। মিষ্টি আপু, মিষ্টি মিষ্টি হাসি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। খুব সুন্দর লাগছে, সত্যির মতো। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। বলেন, আপনার কাছ থেকে শুনি, আপনি সবসময় এত সুন্দর করে হাসেন, এটার রহস্য কি বলেন? আচ্ছা, ধন্যবাদ আপু। আজকে টপিকসটা যখন আমি প্রথম দেখলাম, তখনই আমি কনফিউজড হয়ে গেলাম আজকে বসবো কি বসবো না। কারণ নিজেকে অত কনফিডেন্টই সুন্দর লাগে না। প্রত্যেকটা টপিকসে যেমন কথা বলি, আজকে আমি একটু কনফিডেন্ট কম ছিলাম। তারপর ভাবলাম অসুবিধা কি, ইনার বিউটি ইজ দ্য মেইন বিউটি। বাহ্যিক সৌন্দর্য কম হতে পারি, কিন্তু আমার তো ইনার বিউটি আছে, সেই কনফিডেন্ট নিয়ে আমি বসলাম।
তো যাই হোক, আসলেও আগে দর্শনদারি পরে গুণ বিচার। সৌন্দর্যের অবশ্যই ভ্যালু আছে, সেটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। তো আমার বেসিসে যারা সুন্দর, তোমরা সুন্দরকে ভালোবাসো, নিজে খুশি থাকো, আল্লাহ তোমাদের এত সুন্দর বানিয়েছে। আর আমাদের আল্লাহ চোখ, হাত, পা সবকিছু সুন্দর করে দিয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে খুব সুন্দরীদের মতো সুন্দর না, বাট ভিতরটা হয়তো তাদের চেয়ে সুন্দর, সেই খুশিতে আমরা বিভোর থাকি। এইটা হচ্ছে এটাই ইম্পর্টেন্ট, এবং এটাই সেলিব্রেট করবেন সব সময়। ভিতরে আমার যত সুন্দর আর অসুন্দর থাকে, আমার ভিতরে এডুকেশন থাকতে হবে, সুন্দর মানসিকতা থাকতে হবে, হোয়াটস রাইট এন্ড হোয়াটস রং সেটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে মেন। এবং মানুষকে সেলফ রেসপেক্ট করতে হবে, নিজের সেলফ রেসপেক্ট থাকতে হবে। আপু, একটা ভিক্ষুককেও আমি না রাস্তায় যখন গাড়িতে দেখি, আমি একটা সালাম দেই, ও যে কি খুশি নিয়ে আমার দিকে তাকায়, বিশ্বাস করেন আপু। এই খুশি, ওর খুশিতে যে আমার হাসিটা, এটাই হচ্ছে মূল রহস্য। আমি মানুষকে ভালোবাসতে জানি, সেই ভালোবাসা দিয়ে আমি সুন্দর করে হাসতে পারি আপু। চমৎকার চমৎকার আপু, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমাদের তানিয়া আপু, একদম মানে তানিয়া আপু হচ্ছে লাইটের মতো। হ্যাঁ, তানিয়া আপু যেদিকে থাকবে ওদিকে আর লাইট লাগবে না। আপু অনেক সুন্দর। এখন আপু বলেন, আপনি কিভাবে আপনার রূপের চর্চা করেন? কিছু না কিছু তো আসলে সবাই করে। হ্যাঁ, মানে আমি যেটা বললাম বেসিকটা অ্যাটলিস্ট বলেন আপনি। ধন্যবাদ নাদিয়া আপু। আমাকে শোনা যাচ্ছে? একদম। শুভ সন্ধ্যা যারা স্টুডিওতে আছেন, এবং নাদিয়া আপু সবাইকেই, তিনজনকেই খুব সুন্দর লাগছে। এবং আমরা যারা জুমে আছি তারাও কিন্তু আমরা সবাই কম সুন্দর না, সবাই সুন্দর। এবং সব থেকে বড় কথা, আমরা এখানে যারা লেডিস ক্লাবে আছি, জুমের বাইরে, স্টুডিওতে, সবাই আসলে মন থেকে অনেক সুন্দর। আমার কথাগুলো সব নাজিয়া, মিষ্টি আপু, সোনিয়া অলরেডি সবাই খুব সুন্দর করে বলে দিয়েছে। সেম, আমিও একজন তাদের মতো মন মানসিকতা নিয়ে চলি। আমিও চেষ্টা করি সবার সাথে খুব ভালোভাবে চলতে, কাউকে কষ্ট না দিতে। এবং আমি যখন আমার বিল্ডিং এর দারোয়ানদেরকে একটা খাবার দিয়ে আসি, অথবা তাদের সালামটা আমি সুন্দরভাবে গ্রহণ করি, রাস্তায় যখন একজন রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দেয়, আমি থ্যাংক ইউ বলি, তখন এত সুন্দর দৃষ্টিতে তাকায় ওরা, মানে আমার তখন মানে মাঝে মাঝে আমার কান্না চলে আসে যে ওরা আসলে কারো ধন্যবাদ পায় না সহজে। কিন্তু আমরা যখন কিছু কিছু মানুষ ওদেরকে ধন্যবাদ দিই, এত খুশি হয়। এবং 5টা টাকা যখন বেশি দিয়ে আসি, 10টা টাকা, ওরা মনে হয় যে এটা কি লাখ টাকা পেলো না 1000 টাকা পেলো, আমি বুঝতে পারি না। মানে আমরা এইটাই শুকরিয়া আদায় করা উচিত যে কিছু অন্তত একটু ওদিকটা বললো। সৌন্দর্য চলে আসে আসলে মন থেকে। কখনো ওই যে আমাদেরকে সবাই আল্লাহ আমাদেরকে সুন্দর বানিয়েছে, কেউ একরকম, কেউ আরেক রকম। আমরা যদি দৃষ্টিটা সুন্দর করি, তাহলে সবাই আমাদের কাছে সুন্দর আসলে। আর রূপ, বাহ্যিক সৌন্দর্যের কথা, আমি সবচেয়ে বেশি সারাদিন বাসায় থাকলে 8-10 বার মুখে পানি দেই, আর পানি খাই প্রচুর, ভেজিটেবল খাই, মাছ খাই, এটাই হলো আমার সৌন্দর্য। বাহ, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ আপু। ওবাইদা আপা। আসসালামু আলাইকুম আপা, অনেকদিন পরে আসলাম, আপনাদের ডাকে থাকতে পারলাম না, যে যেমন করে হোক আজকে একটু দেখা দিয়ে আসি। বাহ, ভালো করেছেন। বিকাল টাইমটা সবই কাজ করতেছি, বিকাল টাইমে আর যে বসার একটা এনার্জি পায় না, অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যায়। তো কি বলবো আপা, বলেন, আজকের বিষয়টা তো সুন্দর, অনেক সুন্দর। আমি বলি, আমি আসলে অনেক আগে থেকেই হালকা পাতলা রূপচর্চা করতাম, আগে বেশি করতাম। আচ্ছা, এখন বললাম কিছু কমন সাজ আছে, আমি বেশি কিছু সাজি না, যেটা না হলে আমার চলবে না। এই জন্য আমার অফিসেও প্রশংসা আছে যে আপনি ওবায়দা হলে সবসময় টিপটপ, কাজে টিপটপ, মানুষটা টিপটপ। যেমন আমার কাজল লাগবে, আমার লিপস্টিক লাগবে, আর আমার ম্যাচিং লাগবে, আমার কানের তো, আমার স্যান্ডেল, আমার ব্যাগটা সবসময় মিলাতে পারি না, কিন্তু আমার এটুকু ম্যাচিং লাগবে। কিন্তু আমি ওই যে সানস্ক্রিন, লোশন আর একটু পাউডার লাগাবো, আর কিছু না। কিন্তু বিয়ে টিয়েতে গেলে একটু লাগাই, ফাউন্ডেশন, ক্রিম লাগাই, কিন্তু সানস্ক্রিন, লোশন ছাড়া আমার চলবে না। আর এখন আমি রাতের বেলা ওই যে হারমোনির সিরাম ব্যবহার করি, রাইমা আক্তার আপার, রীতা আপার সিরাম, এটা ইউজ করতেছি অনেকদিন থেকে। বাকিগুলা বাদ দিয়েছি, বাকিগুলা আর এনার্জি, এখন অনেক কাজ বেড়ে গেছে, এনার সময়
বাকি ওই যে ক্লিনজিং এইগুলাই আর কি। আমার মানে আমি মনে করি কি মনের সৌন্দর্য আসল, কিন্তু নিজেকে যদি আমি নিজে মনে না করি যে আমার ভালো লাগছে, তাহলে আমি মনটা ভালো থাকবে। আমি যদি মনে করি এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এইটা থ্যাংক ইউ এই কথাটা বলেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এটাও ইম্পর্টেন্ট। মনে করি আমার ভালো লাগছে না, হ্যাঁ তাহলে আমার ভালো লাগবে না। এইটা একদম সত্যি কথা। আপনি মানে আমাদের এরকম হয় না কখনো কখনো খুব মেরমেরে লাগে, অনেক লেজি লাগে, কিছু করতে ইচ্ছে করে না, অনেক লেজি লাগে এবং আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আয় হায় ফকিন্নি। ইটস ট্রু। মানে কখনো কখনো থাকে যে আপনার কোনো এনার্জি নাই, আসলে খারাপ হয় যে ভাই যা আছে এভাবেই থাকি। হ্যাঁ আমাকে এরকম লাগছে কেন, আমি তো এরকম ছিলাম না। এক্স্যাক্টলি, মানে কিছু কিছু দিন তো যায়, মানে কি বলবো, বিশেষ করে মেয়েদের যে ওই যে পিরিয়ডের সময়টাতে, হ্যাঁ তখন দেখা যায় মুড সুইংস এর সময় অনেক বেশি হয় এগুলো, হ্যাঁ এমন লাগে। কিন্তু আপনি যদি একটু টিপটপ, এই যে ওবায়দা আপু বললো না টিপটপ মানে গুছানো, যেহেতু আমাদের ওসিডি প্রবলেম আছে, এটা নাজিয়াপুরা আছে ওসিডি প্রবলেম, আই নো দ্যাট। তো এরকম একটু যদি টিপটপ হয়ে থাকি বাসায়ও, হ্যাঁ ভালো লাগে, ভালো হয়ে যায়, ভালো লাগে। এমন না যে আমরা কিন্তু ধর অনেকের মানে ছেলেরা বা ভাইয়ারা যারা আছে অনেকে মনে করেন যে হ্যাঁ তাহলে ছেলেদের জন্য মেয়েরা সাজে, মেয়েরা কিন্তু আসলে কখনো সাজে না। মেয়েরা সাজে নিজেদের জন্য, নিজেদের মন ভালো করার জন্য সাজে। আমি একদম মানে আপনাদেরকে বলছি, নারীরা আসলে পুরুষদের জন্য সাজে না, এটা আজকে জেনে রাখেন। নারীরা সবচেয়ে বড় লাই। কিছুদিন আগে একটা টপিক এসেছিল আপা, সেটা হচ্ছে গিয়ে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়। আচ্ছা, তো এই টপিকটা কিন্তু খুব অনেকদিন চলেছে, মানে শুনতে শুনতে আমার অসহ্য লেগে গেছে। নারী কিসে আটকায়, কারণ বিল গেটসের ডিভোর্স হয়ে গেছে, জাস্টিন ট্রুডোর হয়ে গেছে, প্রিন্সেস ডায়নারও ডিভোর্স হয়ে গিয়েছিল। তো আসলে নারী কিসে আটকায়? নারী সৌন্দর্যে আটকায়, মনের সৌন্দর্য। কারণ একটা পুরুষ যদি তাকে মন থেকে ভালোবেসে সুন্দর করে রাখে, সেখানে আটকায়। পৃথিবীর কোনো এক্সপেন্সিভ ক্রিম, লোশন কিছু একটা নারীর স্কিনে গ্লো করতে পারে না তার হাজবেন্ডের একটা অনেস্ট স্মাইল যখন থাকে। একদম একদম। আমরা আরো শুনবো, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, সবার সাথে আরো আড্ডা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা তো অনেক জমে গেছে, অনেক কিছুই জানতে পারছি, অ্যাকচুয়ালি অনেক কথাই বুঝতে পারছি যে সবাই চাই ভেতরের সৌন্দর্যটা। তো আমারও তাই, ভেতরের সৌন্দর্যটাই ইম্পর্টেন্ট। আপনার ভেতরটা যদি সুন্দর হয়, আপনি এমনিতেই অনেক সুন্দর মানুষ হয়ে যাবেন। তো আমি আবারও একটু চলে যাই তন্দ্রা আপা। তন্দ্রা আপা একটু আগে খাচ্ছিলেন, কি খাচ্ছিলেন বলেন তো, আমার খিদা পেয়েছে। কর্ন খেয়েছিলাম আপা। আসসালামু আলাইকুম। আল্লাহ, আমার খুব ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম। আমার আমাকে শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কর্ন খেয়েছিলেন, আমার খুব পছন্দ, মানে মাঝে মধ্যে একদম গো টু টাইপ ফুড, তো খুব ভালো লাগে। হ্যাঁ বলেন আপা, আপনি মানে সবসময় এত স্নিগ্ধ থাকেন কিভাবে বলেন? আপু আসলে যার ব্যক্তিত্ব সুন্দর সেই মানুষটি তো বেশি সুন্দর। বাহ। কিন্তু আমাদের দৈহিক সৌন্দর্যেরও কিন্তু আপু দরকার আছে। সেজন্য গোসল করা, নিজেকে পরিপাটি রাখা, ফ্লুইড খাওয়া, তারপরে সময় মতো খাওয়া দাওয়া করা, ঘুম, বিশ্রাম, বিনোদন, বিশেষ করে গান শুনতে খুব পছন্দ করি। অবসর সময় গান শুনি, বাগান করতে ভালো লাগে, বেড়াতে পছন্দ করি, গল্প করতে খুব মজা পাই। এই যে ভালো বিষয়গুলো, অন্যপ্রকার করতে খুব যাই, এইগুলো কিন্তু মানুষকে ভালো রাখে, ভিতরেও ভালো রাখে, আবার বাহিরেও কিন্তু ভালো রাখে। একদম। আমাকে এবং শাশুড়ি মাকে দেখেছি আপু, দুপুরবেলা বিশ্রামের পরে বিকেল বেলা সুন্দর করে সাজগোজ করতেন, এত সুন্দর করে চুল আঁচড়াতেন, পরিপাটি করে টিপ করতেন, সুন্দর করে পাউডার স্নো মাখেন। তখনকার সময় তিব্বতের ইয়ে ছিল, স্নো ছিল। তো ওই যে এখন আছে পমেটটা খুব ভালো। আম্মু নিয়ার অ্যাবাউট 79, কিন্তু মাকে যদি জিজ্ঞাসা করি মা কেমন আছো, বলবে যে আমি খুব ভালো আছি, এবং দেখতেও খুব স্নিগ্ধ এবং সুন্দর। তো আপু আসলে নিজেকে সুন্দর রাখার জন্য নিজের চেষ্টা করতে হবে, বিশেষ করে নারীদেরকে কিছু সময় নিজের জন্য রাখতে হবে,
নিজের মনেরও যত্ন নিতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। জি, নেলি আপু। আসসালামু আলাইকুম নাদিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনি বলেন আপনার কাছে সৌন্দর্য চর্চাটা কি আসলে, শুনি। আসলে সৌন্দর্যটা কিন্তু সব মানুষের মধ্যেই আছে, সেটা আমরা সবাই প্রকাশ করতে পারি। আর আমরা তো আসলে সৃষ্টির সেরা জীব, এটাই হচ্ছে বড় কথা। আমরা সৃষ্টির সেরা জীব বলেই কিন্তু আমরা মানুষ, এবং আমরা সুন্দর, আমরা সবাই সুন্দর একদম। আর এই সৌন্দর্যটা আসলে আমরা নিজেরাই নিজেদের কাজের মধ্যে প্রকাশ করি, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। আর এত সুন্দর সুন্দর ভালো ভালো আপনাদের সাথে থাকবে তো এমনি তো আমরা সুন্দর থাকি সব সময়, অসুন্দর থাকা তো কিছু নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে হোসনে আরা আপা আছেন। হোসনে আরা আপা আনমিউট করাই আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে তো ভালো লাগতেছে, বাসায় গ্যাস নাই তারপর আপনাকে দেখে হাসতেছি। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই শীত আসার আস্তে আস্তেই অনেক এলাকায় গ্যাস চলে যাচ্ছে, তাই না? আহারে, তাহলে কি করেছেন? গ্যাস নাই, তাহলে খাবার দাবার কিভাবে? কোত্থেকে নাই বলেন না, দুপুরে কাবাব বানাইছি, কাবাব বানিয়ে ভাজতে যাব, দেখি গ্যাস চলে এখনো আসে নাই। তারপর আমি নাদিয়া আপু আছে বলে বলছেন যে নাদিয়া আপু হাসবে, আমিও একটু নাদিয়া আপুর সাথে একটু হাসি, মনটা তো খারাপ হয়ে আছে। মানে কাবাব আমার এত পছন্দের, মানে আপনি কাবাব বানিয়ে ভাজতে পারেন না, এটা শুনে না কষ্ট লাগছে আমার। না জানেন না তো কত কিছু আজকে রেডি করছি, কেক বানাবো। ইন্ডাকশন কুকিং একটা নিয়ে রাখেন আপা, একটা ইন্ডাকশন কুকিং নিয়ে রাখেন। আপনার ইন্ডাকশন নিয়ে রাখলে ভালো হবে, হঠাৎ হঠাৎ দরকার পড়ে এগুলা। আচ্ছা, আপনার কাছ থেকেও শুনি, আপনার মনটা এত সুন্দর, মাঝে মধ্যে আপা আমাকে নক করে, আপার সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, উনি খুব সুন্দর মনের মানুষ, এই জন্য আপা দেখতেও কিউট অনেক। বলেন আপনার মনটা এত সুন্দর কিভাবে রেখেছেন, বলেন। ধন্যবাদ আপু। আগে বলি, আপনার একটা নাম দিয়েছিলাম, আপনাকে মনে আছে আপু নামটা? কোন নামটা? মনে আপনাকে একটা নাম দিয়েছিলাম না, কবিতা লিখছিলাম না আপনাকে নিয়ে? আচ্ছা, আমাকে নিয়ে তো আপনি কবিতা লিখেছেন আরো আগে, হ্যাঁ একটু মনে করিয়ে দেন। আচ্ছা, আমি কবিতাটা শোনাবো আপনাকে, শুনবেন এখন? হ্যাঁ, শুনিয়ে ফেলেন, সবাই শুনুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু। বেশি হাসে, এজন্য আপু নাম দিছি, আমি সবাই শুনুক। আপু বলতেছি, আপু সুহাসিনী তুমি, আপনার কবিতার নাম সুহাসিনী তুমি। সুহাসিনী, হ্যাঁ। উচ্ছল চপলা চঞ্চলা হরিণী, আমি চিনি গো তোমায় চিনি, তুমি যে আমার সুহাসিনী। হাস্যোজ্জ্বলা তুমি অপরূপা, লাস্যময়ী তুমি আনন্দময়ী, তোমার হাসিতে যেন সুরের ঝর্ণা বয়ে যায়, প্রাণবন্ত মুখখানা তোমার, মনে শুধু ভালোবাসা জাগায়, উজ্জ্বল দুটি চোখ তোমার শুধু আলোর গতি ছড়ায়, এমনই চির সবুজ থেকো সুহাসিনী তুমি। বাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমাকে ইনবক্স করেছিলেন আরো আগে, আমার মানে আপু খুব সুন্দর লিখতেও পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি চলে যাই এখন আমাদের নার্গিস আপুর কাছে। নার্গিস আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপা, বলেন আপনার কাছে সৌন্দর্য চর্চা মানেটা কি? আমি সৌন্দর্য চর্চা মানে বুঝি না, কারণ আমি যেমন তেমনই সৌন্দর্য চর্চা কিছু করি টরি না। আর হ্যাঁ, এটার যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপরে বাড়ি ঘর পরিষ্কার রাখতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে, এর মধ্যে থেকে আল্লাহ তো দিছেই যা তাই। আমি খারাপ ভালো হলো ভালো, সুতরাং আল্লাহ প্রদত্ত আমি গড গিফটেড ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই সৌন্দর্য দ্বারা পরিষ্কার সৌন্দর্য। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। রেবেকা আপা কথা বলেছে আপু। বলেন, আপনার কাছ থেকেও শুনতে চাই, আপনি শাশুড়ি হয়ে গেছেন, হ্যাঁ ছেলের বউ আছে ওনার, সিরিয়াসলি সত্যি, কিন্তু ওনাকে দেখে মনে হয় ওনার ছেলে মানে ম্যারিড, একটা ছেলে বউ আছে। বলেন এই রহস্য আজকে বলতে হবে, এবং সবাই ওই মানে আপুর রুটিন ফলো করবে, বাস। দেখি শুনি। ধন্যবাদ নাদিয়া। আসলে হয়েছে কি, তোমাদের চোখের সৌন্দর্যটাই বেশি সৌন্দর্য, হ্যাঁ সুন্দর, যার কারণে আমাকে ওই সুন্দর চোখে দেখো।
যার চোখে সুন্দর আছে সব মানুষকে সুন্দর করে দেখবে। হ্যাঁ, আমার একটা রহস্য হচ্ছে আমি একদম টাইম টু টাইম সবকিছু করি। সকালের ব্রেকফাস্টটা, দুপুরের ডিনার, লাঞ্চ, ডিনার, এইটা আমি সকাল খুব তাড়াতাড়ি আর্লি ডিনার করি কিন্তু। বাহ, এটা আসলেই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকদিন আমার সৌন্দর্য একটি প্রত্যেকদিন রাত্রে নারিকেল তেল মাখি মুখের মধ্যে। ও, এটা কিন্তু অনেক মানে যুগের পর যুগ ধরে এটা চলে আসছে, কিন্তু রিসেন্ট টাইমে অনেকে বলে যে নারিকেল তেল মাখলে কিন্তু স্কিনের সমস্যা হয়, বাট এটা কিন্তু সত্যি না, তাই না? নারিকেল তেল কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। হ্যাঁ, নারিকেল তেল তো মানে একদম অরিজিনালটাই হতে হবে, নিশ্চয় আপু ওটাই ইউজ করেন, অরিজিনাল একদম। কোত্থেকে নেন এটাও বলেন, আমরাও ইউজ করতে পারি। একটু ব্র্যান্ডিং করেন। হ্যাঁ বলেন। অসুবিধা নেই, এটা খুলনা থেকে আমার ছোট বোন এনে দেয়। বাহ, আমার কাছে চাইলে পাবা। আর প্লিজ, আমার শীতকাল আসতেছে, যেমন আমিও কিন্তু ইউজ করি নিও ফার্মের ওদের যে এক্সট্রা ভার্জিন অর্গানিক নারকেল তেলটা, সেটা কিন্তু খুব ভালো। নাজিয়া আপু মনে মনে চিন্তা করতেছে আমি আজকে বাংলাদেশে নাই দেখে তোমরা শোনো, সৌন্দর্য যে শুধু মেকআপ করলেই সুন্দর হওয়া যায় তা কিন্তু একদম। তুমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরো, একটা মেয়ের ক্ষেত্রে আমি বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, তারপরে একটু নিজেকে সুন্দর চোখে সবাইকে দেখার চেষ্টা করো, কথা সুন্দর করে সবার সাথে বলো, কাউকে কারো জিনিস চাপায় দিবা না, এটা মনের ভিতর থেকে একটা ভালো কিছু আনো, দেখবা এমনি নিজের সৌন্দর্য নিজের ভিতর থেকে অন্যরা প্রকাশ করা। চোখের দেখাটাকে আমি সবচেয়ে বড় দেখা বলি। তোমার চোখ, তারপর অন্য যে ভালো ভালো চোখে দেখবে আমাকে, সেই আমার সৌন্দর্যটা দেখতে পাবে, আর যে পাবে না, এটাই। থ্যাংক ইউ। আর কিছু না বলি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ফারহানা জাহান আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপু হ্যাঁ স্টিল হয়ে গেছে। আমাদের সাথে শানু কবির আপা আছে। শানু কবির আপা শুনতে পাচ্ছেন? মনে হয় না শুনতে পাচ্ছে। রাশিদা আপা। হ্যাঁ আপু, কেমন আছেন? আপু আপনার ওখানে তো নেটওয়ার্ক মনে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা শানু কবির আপা, আপনার নেটওয়ার্ক ঠিক না, আপনি বের হয়ে আবার ঢুকেন জুমে। রাশিদা আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি ইনশাআল্লাহ। আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর না, দেখে শান্তি লাগছে। সবসময় এই ব্যাকগ্রাউন্ডই মনে আসে। হ্যাঁ, আপু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে আসে। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, আমি আর কয়েকটা প্রোগ্রাম দেখেছি, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা বেশি। হ্যাঁ, এক এক ব্যাকগ্রাউন্ড দেখান আমাদেরকে, আমার খুব ভালো লাগে, ওটাই ওনার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ আপা বলেন, সবাই তো বলেছে আসলে মনের সৌন্দর্যটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি জানি আপনার মনটা অনেক সুন্দর, আপনার মানে দেখা হয়নি, তারপরেও আমার ভালো লাগে আপনাকে খুব। সো চেহারাতে এটা ফুটে ওঠে। সো বলেন আপনি আপনার মনটা এত সুন্দর কিভাবে? জি আলহামদুলিল্লাহ, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ সকাল। আমি কানাডা থেকে। খুব সুন্দর একটা টপিকস, এই টপিকসটা আমাদের নারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে সৌন্দর্যটা যেটা সবাই বললে গড গিফটেডটা একটা দেয়, যেটা ভিতরের সৌন্দর্য, আর একটা হলো দৃষ্টি সুন্দর, চলনে বলনে কথা বলা সৌন্দর্য, সেটা সবাইকে আকৃষ্ট করবে, তখনই আমি সুন্দর আমাকে দেখলে, আমার কথা বলা, আমার ব্যবহারে যখন কেউ আকৃষ্ট হবে, তার চোখে মুখে একটা সৌন্দর্য ফুটে উঠবে আমাকে দেখার জন্য, তার ভালো লাগাটা, সেটাই হলো মূলত সৌন্দর্য। তো তারপরেও আমি বলবো প্রত্যেকটা নারীকেই একটু সচেতন হওয়া উচিত। তা না হলে যখন একটু বয়স হয়ে যায় তখন স্কিনে নানা রকম প্রবলেম দেখা দেয়, মাথায় প্রবলেম দেখা দেয়। সেই জন্য নারীদের একটু সচেতন হওয়া উচিত। কারণ আমরা যখন এখানে আমি একটা নিউজ দেই, আমরা যখন গোসল দেই নারীদেরকে, ডেড বডি শাওয়ার যেটা, সেটা কিন্তু আমরা এটা দেখি 92 ইয়ার্সের লেডিকেও যখন দেখেছি, খুবই স্মুথ সৌন্দর্য, বলতে দেখার সৌন্দর্য না, স্মুথ স্কিন এবং খুব ভালো, সে একদম নিট অ্যান্ড ক্লিন। সেটাই আমি মনে করব যে সবচেয়ে সৌন্দর্য। তাই নারীদের উচিত প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে গড গিফটের সাথে সাথে নিজেদের একটু সচেতন হওয়া উচিত, যাতে আমরা মৃত্যুর সময়ও আমাদের আল্লাহ যেমন সৃষ্টি করছে ওই সৌন্দর্যটাকে, যেটা বেবি হয়ে জন্মাই, ক্লিন ভাবে আমরা আবার যেতে পারি, ঠিক ওইভাবে, ওইটুকু সৌন্দর্য রাখলেই যথেষ্ট। সুন্দর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। একটা বিরতির পরে আবারও ফিরছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়, একেবারে শেষ পার্টে আছি। কিভাবে যেন সময় চলে যায়, ঘড়ি না দেখলে আসলে বোঝা যায় না। সো আরো বন্ধুরা আছে আমাদের সাথে। আমি আগে স্টুডিওর বন্ধুদের কাছে যাই, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আচ্ছা আপু, আপনি তো মানে একজন মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, ব্রাইডাল মেকআপগুলো করেন। সো যখন একজন মানে বউ সাজার জন্য কেউ আসে, তখন তার স্কিনের যে একটা থাকে না, প্রিপারেশনের ব্যাপার থাকে, ওটা কিভাবে করেন আপনি? আমাদের বেসিক্যালি হয় যখন আমাদের সাথে কেউ, মানে আমার তো আসলে অনেক আগে থেকে কন্ট্যাক্ট করে, বুকিং করে রাখে, আমরা তাকে বাসায় কিছু টিপস বলি। আচ্ছা, সেটা হচ্ছে যে স্কিন মানে সবসময় ক্লিন রাখা, পানি বেশি খাওয়া, হাইড্রেট রাখা। আর আমার এখানে আসার পরে যেটা হচ্ছে কিছু স্কিন এসেনশিয়াল অয়েল, যেটা হচ্ছে আমাদের কিন্তু এখন স্কিনে অনেক প্রবলেম হয়, বিশেষ করে উইন্টারে, যে আমাদের ওয়েডিং সিজন কিন্তু আমাদের উইন্টারে, এবং তখন কিন্তু স্কিন অনেক ড্রাই হয়ে যায়। তো কিছু অয়েল ইউজ করা, তারপরে সিরাম ইউজ করা, এগুলো করার পরে হচ্ছে আমরা মেইন বেসে আসি। আর আমার বেসটা যেটা দিয়ে আমি মেকআপ করি বেসিক্যালি ওইটা হচ্ছে আমি নিজে মিক্সড করি। বাহ, প্রোডাক্ট আমি বাইরে থেকে নিয়ে আসি এবং ওইটার মানে কোয়ান্টিটি ব্যালেন্সটা যাতে অল স্কিনের জন্য কখনো কোনো প্রবলেম না হয় আমি নিজে মিক্সড করি। যার কারণ হচ্ছে গিয়ে আমি যে কোনো স্কিন টোনে, আপনাকে জাস্ট আমি ওটা একটা দিব, আপনি যে কোনো স্কিন টোনে ইউজ করবেন, সেটা আপনার কখনোই হচ্ছে গিয়ে খুব বেশি লাগবে না, মানে খুব ফোকাসড লাগবে না, ওভারডু লাগবে না, আপনি যে কোনো স্কিনের সাথে মানায় যাবে, মানে যে কোনো টোনের সাথে। সো ওই কারণে হচ্ছে গিয়ে তখন আর প্রবলেম হয় না, এবং তাদেরকে আমি বলে দিই মেকআপ ভালো করে রিমুভ করতে এবং আইস ইউজ করতে। ওই যেটা আমি বলেছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তারা যখন আমার সাথে তো কন্ট্যাক্ট করে অনেক আগে, মানে কেউ 3 মাস আগেও করে, কেউ হচ্ছে 15 দিন আগেও করে, তো তখন থেকেই বলে দেয় যে কিছু কিছু জিনিস আপনি এভাবে মেনটেন করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে হ্যাপি থাকতে হবে। কারণ একটা মেয়ের, আমাকে সবসময় একটা কথা জিজ্ঞেস করে যে কোনো জায়গায়, যে আপনি এই প্রফেশনটা কেন চুজ করেছেন? হ্যাপি ব্রাইড ইজ বিউটিফুল ব্রাইড, এই কথাটা কিন্তু একদম সত্যি। পৃথিবীর কোনো মেকআপই তাকে সুন্দর করতে পারবে না যদি সে মন থেকে হ্যাপি না থাকে। তো আমাকে সবসময় একটা কথা সবাই জিজ্ঞেস করে, আপনি এই প্রফেশনে কেন? তো আমার একটাই, ছোটবেলা থেকে যেটা ইচ্ছা ছিল, বা ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার একটাই কথা, পৃথিবীতে প্রতিটা মানুষ কিছু না কিছু করে ইতিহাসে রেখে গেছে। আমি হয়তো ইতিহাসের কোনো অংশ না, বাট আজকে আমার কাছে যে সেজেছে, তার নেক্সট জেনারেশনের সাথে যখন এই ছবিগুলি নিয়ে কথা বলবে, যে আমার টাইমে এই মেয়েটা ছিল মেকআপ আর্টিস্ট, যে আমাকে ওই সময়কার এই বেস্ট মেকআপটা দিয়েছিল, সে হয়তো পৃথিবীতে থাকবে না, বা আমি থাকবো না, কিন্তু এই ছবিটা থাকবে। একদম সত্যি কথা। এই ছবিটা আমার নামটা রাখবে, এই ছবিটা আমাকে বাঁচিয়ে রাখবে। বাহ, চমৎকার, এটাই হচ্ছে আমার সাকসেস। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছেও চলে আসি। এই যে মিনিমাল, এখন আমরা দেখা যাচ্ছে গুটি কয়েক মানুষ মিনিমালে বিশ্বাস করি, হ্যাঁ, মিনিমাল মেকআপ। যেমন আমার এখানে যারা আছেন তারা সবাই এটা বিশ্বাস করেন, মিনিমালিস্ট, হ্যাঁ, সবাই কিন্তু ওরকম একদম মিনিমাল মেকআপ। সো আপনার কাছ থেকে আমি একটু করে শুনতে চাই, ছোট করে, কারণ আমার আবার জুমে চলে যেতে হবে। মিনিমাল মেকআপটা বলতে রেগুলারই আমাদের কিন্তু ডেইলি বাইরে যেতে হয়। একদম এখনকার জেনারেশনের বাচ্চারা যেটা দেখি, বাচ্চারা বা যারা টিনেজ আছে বা গ্রোয়িং কিডস আছে, মানে লেডি হচ্ছে, সবার কনসার্ন একটাই, আমাদের কিন্তু মেকআপ করতে হবে। মানে কারণ ইনস্টাতে ছোট একটা বাচ্চাকেও দেখবেন আমার ম্যাকের ফাউন্ডেশন লাগবে, ইটস লাইক যে ওর ওকে এজের সাথে যাবেই না, তারপর যাবে না, ওটা স্কিনটা নষ্ট করে ফেলছে ওটা দিতে দিতে। কারণ একটা সবকিছুরই একটা এজ থাকে। আপনি কিন্তু আফটার 18টা বলার রিজন কেন, যে সব জায়গায় 18টা বলার রিজনই হচ্ছে যে 18-এর পরে আপনি মেকআপ ইউজ করতে পারেন স্কিনে, কিন্তু স্কিন কেয়ার কিন্তু আমরা ছোটবেলা থেকেই করি, বয়সের সাথে সাথে এটা ক্যাটাগরি আমাদের চেঞ্জ হয়। মিনিমালিস্টিক বলতে আপনি জাস্ট রেগুলার পানিটা খান, ঠিক মতো একটু করেন। হ্যাঁ, আমরা রেগুলার বের হচ্ছি, এই যে সানস্ক্রিন, তারপর আমাদের প্যারেন্টসরাও কিন্তু অনেক সময় জানে না, আমরা যে রান্না করে চুলার কাছে রান্না করে, ওটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা মেস্তার দাগ পড়ে যায়, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এটা আস্তে আস্তে কিন্তু এটা আপনার স্কিনটাকে নষ্ট করে দিচ্ছে ওই হিটটা। তো অনেকে জানেই না যে বাসায়ও চাইলে 24 ঘন্টা সানস্ক্রিন ইউজ করে থাকা যায়। সত্যি কথা, এটা সত্যি। যদিও সেটা আমরাও হয়তো ঠিকমতো করি না, আমরাও পারি না, আসলে এটা হয় না। সেটা হচ্ছে আমাদের কাজের প্রেসারে যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড দেখে যে কোনো স্কিনের জন্য যে কোনো সানস্ক্রিনটা নেই, অ্যাট লিস্ট একজন স্কিন কেয়ারিস্টের কাছে যাওয়া উচিত, যে আমার স্কিনটা কেমন, এটা একটু টেস্ট করে
সানস্ক্রিনটা নেওয়া একদম সত্যি কথা। আমি আমার এখানে আরো বন্ধুরা আছে, অনেকের সাথে হয়তো কথা বলতে পারবো না, আমি একটু ফারহানা জাহানের কাছে যাই। ফারহানা জাহান আপু শুনতে পাচ্ছেন? তখন আপনাকে পাইনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ছোট্ট করে বলেন আপনার কাছে সৌন্দর্য চর্চার মানে কি? আমার কাছে সৌন্দর্য চর্চার মানে যেটা হলো সেটা হলো শারীরিক সৌন্দর্য, তো যেটা আছে মানুষের রূপ লাবণ্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা হলো যে রূপ লাবণ্য, যেটা বাহ্যিক যে সৌন্দর্য, যেটা স্কিনটাকে ক্লিন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, লাবণ্যটাকে ধরে রাখার জন্য ছোটখাটো কিছু টিপস ইউজ করা। অনেকে যেমন একদমই উদাসীন, কিছু করি না, আমাকে উদাসীনই বলা যায়, আমি যেমন নিজের প্রতি একেবারেই খেয়াল কিছু করি না, কিন্তু মাঝে সাঝে ধরেন যে একটু এই যে আপা বললো আইস ইউজ করা, এটা করি, একটু ময়দা ইউজ করি ন্যাচারাল কিছু করার জন্য, যে স্কিনটা একটু ক্লিনিং এর জন্য, এরকম করি। আর আর বেসিক যেটা আমি মনে করি সৌন্দর্য বলতে মনের শান্তি। একটা আমাদের মেয়েদের, স্পেশালি আমাদের মেয়েদের উপরে আসলে অনেক ধরনের চাপ থাকে, যে আমাদের ফ্যামিলি, হাজবেন্ড থেকে শুরু করে মনের দিক থেকে হ্যাপি থাকা উচিত অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মরিয়ম আপা তাড়াতাড়ি বলে ফেলেন আপনার কাছে সৌন্দর্য চর্চার মানে কি? শুভেচ্ছা, ভালোবাসা, তোমার জন্মদিনের শুভেচ্ছা ইত্যাদি ইত্যাদি, সবাইকে ভালোবাসা। থ্যাংক ইউ। তো সৌন্দর্য তো মানুষের, পৃথিবীটা সুন্দর আর মানুষ সুন্দর, তো আমরা সুন্দরটাকে ধরে রাখতে হবে। সৌন্দর্য বলতেই নারীর সৌন্দর্যটাই বেশি বোঝায়, নারী এবং সৌন্দর্য ওতপ্রোতভাবে জড়িত। আমরা এটা মানে চেহারার সৌন্দর্য, কথা বলার সৌন্দর্য, মনের সৌন্দর্য, সবকিছু মিলে সুন্দর একটা পৃথিবী গড়তে চাই। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সুন্দর হাসির মানুষ হাসিনা আপা আছে, মমি আপা আছে, খুকো আপা আছেন। কারোর সাথে এখন কথা বলতে পারছি না, সময় একেবারেই নেই। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে। আপনাকেও ধন্যবাদ, আপনার সাথে আড্ডা দিতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। আজকে অনেক ভালো লাগলো, এখানে এসে অনেক কিছু শেয়ার করতে পারলাম। আমি গ্ল্যাড যে সবাই আসলে আমরা বাহ্যিক সৌন্দর্য থেকে আমরা মনের সৌন্দর্যটাকে সবাই আমরা প্রায়োরিটি দিচ্ছি। একদম একদম, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন, কারণ আমাদের এনভায়রনমেন্টটাও ভালো না। আবার বাহ্যিক মানে মনের সৌন্দর্যের সাথে সাথে আবার বাহ্যিক সৌন্দর্যটাও একটু হলেও দরকার, কিছুটা হলেও। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, একদম একদম আমরা একদম শেষের দিকে আছি। সো আজকের মতো এখানেই ছাড়তে হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।